সবুজ শ্যামল স্বপ্ন পুরিয়ে ভুবনটা, সজীব উদাস বাউল আমার এই মনটা। খুঁজে পেত স্বর্গ জীবন, সুখের আবেশে ঘেরা মন, মেতে রবে মানুষের জন্যে, মানুষ নামেই হবে ধন্য। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো লিসনার্স, কেমন আছেন আপনারা সবাই? ওল্ড রকার রিভিউর নতুন একটি এপিসোড নিয়ে চলে এলাম। যেই রকমভাবে কথা দিয়েছিলাম হুট করে চলে আসবো, সেভাবেই চলে এলাম। এবং মাথায় মাংকি ক্যাট দেখেই বুঝতে পারছেন আজকে নোভা ব্যান্ডের আহ্বান অ্যালবামের একটি গান নিয়ে আলোচনা হবে। এবং গানটা গাইতে গাইতেই আমি ভিডিওটা শুরু করলাম। ইয়েস লিসনার্স, এটা হচ্ছে একটা রক ট্র্যাক আহ্বান অ্যালবামের, এবং বলাই বাহুল্য তালাতের সবচেয়ে বেশি ইন্টারেস্টের জায়গা রক গান, বাংলা রক গান। এই গানটার টাইটেল হলো মানুষ যদি। তো স্বাভাবিকভাবেই আমার অন্য যে ভিডিওগুলো রয়েছে এটাতেও ব্যতিক্রম হবে না, সেইগুলোরই ধারাবাহিকতায় প্রথমে গানটার লিরিক নিয়ে একটু কথা বলতে চাই। আমি অতীতেও বলেছি 1984 থেকে নিয়ে 88 পর্যন্ত বেশ কিছু বাংলা নাটক প্রচারিত হয়, এবং নাটকগুলোতে মানুষের দুঃখ কষ্টের কথা, গ্রামগঞ্জের মানুষের দুঃখ কষ্টের কথা, শহরের মানুষেরও স্ট্রাগল, নানান রকম ভালো ভালো নাটক আসলে হতো বলাই বাহুল্য সেই সময়টাতে। সেটা ছিল আমাদের টেলিভিশন নাটকের 90s কিড যারা, তারা সবাই স্বীকার করবেন, টেলিভিশন নাটকের সেটা ছিল একটা স্বর্ণ যুগ। সেই সময়টাতে আমি জিনিসটা ধারণা করছি একজন মিউজিক কম্পোজার এবং লিরিসিস্ট হিসেবে নোভা ব্যান্ডের গিটারিস্ট, সেকেন্ড লাইন ভোকালিস্ট হিসেবে আহমেদ ফজল ভাইয়া অত্যন্ত সংবেদনশীল মন মানসিকতার একজন মানুষ। এই ব্যাপারটা তার লিরিকে বারবার উঠে এসেছে। তো অতীতের একটা ভিডিওতেও বলেছিলাম এই টাইম লাইনটাতে প্রচারিত নাটকগুলোর অনেক প্রভাব আমরা নোভা ব্যান্ডের ফার্স্ট অ্যালবামের লিরিকগুলোতে খুঁজে পাই। তো একটু টাইম মেশিন রাইডে চলে যাই মাই ফ্রেন্ডস। ইয়ার 1987 সেই সময়, ওই সময়কার যারা আছেন রিকল করতে পারবেন, দুজন খুব জনপ্রিয় অভিনেতা ছিলেন বিটিভির নাটকে পরিচিত মুখ। একজন দোদুল ভাই আমার চেয়ে 5-6 বছরের সিনিয়র হবেন, আর আরেকজন ছিলেন, ওনাকে ভাইয়া না আঙ্কেল বলাটাই সমীচীন হবেন, কারণ অনেক পার্থক্য ওনার সাথে আমার বয়সের। উনি জনপ্রিয় অভিনেতা, 80s জনপ্রিয় অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়। তো এই মানসদা আসলে সমস্ত মেয়ে দর্শকদের এবং ছেলে দর্শকদের হার্ট থ্রব একজন হিরো ছিলেন বিটিভির নাটকগুলোতে। তো 87 বা 88, আমি তারিখটা ঠিক ডিরেক্ট বলতে পারবো না, আমার স্মৃতিশক্তি একটু প্রতারণা করতে পারে। 87-88 মধ্যে প্রচারিত হবে নাটকটা। একজন যুবক যিনি পড়ালেখা শেষ করে কোনো চাকুরি পাচ্ছিলেন না, এই জন্য উনি ট্যাক্সি ক্যাব চালাতে শুরু করেন, এবং এই ট্যাক্সি ক্যাব চালাতে গিয়ে তার যাদের সাথে উনি পড়াশোনা করেছেন, যেই সমাজে উনি উঠা বসা করতেন, অনেকেই সমবয়সী বন্ধুবান্ধব ওনাকে নিয়ে হাসাহাসি করেন, কিন্তু ওনার এটা নিয়ে কোনো লজ্জা শরম ছিল না। উনি সৎ পথে উপার্জন করছেন, শিক্ষিত ছেলে, সুদর্শন ছেলে, ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবনযাপনটা করছিলেন। এবং তার আত্মীয় বা সহকারী হিসাবে অভিনেতা দোদুল ভাইকে আমরা দেখতে পাই সেই নাটকে। তো এই নাটকটা খুব ট্র্যাজেডি নির্ভর একটা নাটক, এবং সেই সময় সরকার বিরোধী কিছু হরতাল, অবরোধ এটসেট্রা ক্ষণে ক্ষণে হচ্ছিল দেশে। তো সেই আবহটাও নাটকের মধ্যে আসে। নাটকের একটা জায়গায় খুব মর্মান্তিক একটা জিনিস দেখানো হয় যে নায়কের গাড়িটাকে কিছু অবরোধের সময় গাড়িটা বের করেছিলেন উনি কোনো একটা কাজে কাউকে উপকার করবার জন্য। তো নায়কের গাড়িটাকে পুড়িয়ে দেয়া হয়,
কিছু দুর্বৃত্ত উনার গাড়িটাকে সে সময় পুড়িয়ে দেন, কারণ অবরোধে উনি গাড়ি কেন বের করেছেন, এবং উনার ট্যাক্সি ক্যাবটাকে উনি পাখি ডাকতেন। এবং সমাজের বিত্তশালী ঘরানা থেকে একটি যুবতী শুধুমাত্র ভালোবাসার কারণে উনার কুড়ি ঘরে এসে উনাকে বিবাহ করে আশ্রয় নিয়েছিলেন। তো শেষ পর্যন্ত নাটকটা শেষ হয় হসপিটালের একটা বেডে। সেখানে একজন সিনিয়র অভিনেতাকে এস ফিরোজ আঙ্কেল, ওনাকেও দেখা যায়। উনি একেবারে ভ্রাতৃসম বড় ভাই হিসেবে, অনেকটা বড় ভাইয়ের মতো একজন মানুষ হিসেবে নায়কের, অর্থাৎ মানস বন্দ্যোপাধ্যায় স্যারের ওই রকম বড় ভাই তুল্য কিছু একটা হিসেবে অভিনয় করেন। তো নায়ক চরমভাবে আহত হয়েছিলেন সেই ঘটনায়। তার ট্যাক্সি ক্যাবটাকে তো পুড়িয়ে দেওয়া হয়, উনি পাখি ডাকতেন ওনার ট্যাক্সি ক্যাবটাকে। শেষের দিকে ডায়লগগুলো ছিল যে আমার পাখি ডানা মেলে উড়ে চলে গেল, আমি এই হিংসার পৃথিবীতে আর কখনো ফিরে আসব না। তো সেই অশ্রুসিক্ত কে এস ফিরোজ আঙ্কেল তখন নাটকের শেষে সংলাপ এটাই বলছিল, রহিস তুমি, তারপরও আমি বলবো তুমি ফিরে আসো আরেকবার এই পৃথিবীতে, শান্তির জন্য ফিরে এসো, সংহতির জন্য ফিরে এসো। তো খুব টাচি একটা নাটক ছিল। তো আজকে যে গানটা নিয়ে কথা বলছি, নোভা ব্যান্ডের মানুষ যদি, এই মানুষ যদি ট্র্যাকের মধ্যে আমি এই নাটকটা, যেটার গল্প আপনাদেরকে বললাম, এবং এই ধরনের যতগুলো নাটক হয়েছে সেই বছরগুলোতে, সবগুলোর একটা প্রচ্ছন্ন প্রভাব আমি পাই এই গানটার মধ্যে। তো বক্তব্যমূলক লিরিক্স, খুব সুন্দর লিরিক্স, যারা শুনেছেন রিকল তো করতেই পারবেন। আর লিরিক নিয়ে আরও দুটো কথা বলতে হয়। সেই সময়টাতে আমি ক্লাস 7 পড়ি। তো ক্লাস 6 থেকে, অর্থাৎ 1991 সাল থেকে বাজারে মাসে একবার মাসিক একটা পত্রিকা, ছোটদের পত্রিকা বের হতে থাকে, যেটার নাম কিশোর পত্রিকা। আমার চিন্তা চেতনা, মানস মনন এবং জীবনের উপর এই 10 টাকা দামের কিশোর পত্রিকার, তখন 10 টাকা দাম ছিল, 10 টাকা হিসেবে কন্টেন্ট অত্যন্ত ভালো ছিল, শিক্ষামূলক, পরিচ্ছন্ন, মার্জিত। একটা কিশোর বয়সী ছেলের জন্য সর্বশ্রেষ্ঠ বিনোদন যদি কিছু হতে পারে, তাহলে আমি এই কিশোর পত্রিকার নাম নেব। রহস্য পত্রিকা বা সেবা প্রকাশনীর থেকে এটা বের হওয়া একটা বই, ছোট বই আর কি, চটি বই। তো মাসে একটা করে বের হতো। তো জানি না কেন একটা সময় আমার বাড়ি থেকে একটা নিষেধাজ্ঞা জারি হলো যে তোমাকে প্রত্যেক মাসে কিশোর পত্রিকা কিনবার টাকা দেয়া হবে না, আমরা পারবো না। কারণ একাডেমিক পড়াশোনা থেকে তুমি যদি শিল্প, সাহিত্য, কবিতা এগুলোর দিকে এত বেশি মনোনিবেশ করো, তোমার একাডেমিক কোয়ালিফিকেশন থেকে মন মানসিকতা উঠে যাবে। আসলে আমার ফাদার ছিলেন শ্রুট কর্পোরেট বডি, উনি বিদেশি দূতাবাসে কাজ করতেন। তো ওনার কাছে পড়ালেখা, প্রতিষ্ঠা, এই ব্যাপার স্যাপারগুলোই, জীবনের রেসে এগিয়ে থাকা, এগুলোই অনেক বেশি কাজ করতো ওনার চিন্তাভাবনায়। ওনার শিল্প সংস্কৃতির সাইডও ছিল, কিন্তু সেগুলো একটু ওল্ড ফ্যাশন, সেকেলে ধরনের। 60-এর দশকের যে শিল্প সংস্কৃতি, 60-এর দশকের গান, 60-এর দশকের আর্ট ফিল্ম, 60-এর দশকের আবহের যে ব্যাপার স্যাপার শিল্প সংস্কৃতির, সেটা থেকে উনি আর বের হতে পারেননি। ওটাই ওনার মাথার মধ্যে ছিল। এবং 90 দশকের আর্ট কালচারকে উনি ডিসলাইক করতেন সবসময়। তো যাই হোক, আমার তো নিয়মিত কিশোর পত্রিকা কিনবো, আমার তো সেই সময় ইনকাম থাকারই কথা না কোনো। ক্লাস 6-এর একটা ছেলে, 7-এর একটা ছেলে, বাবা মার কাছেই টাকা পয়সার জন্য চাইতে হতো। তো আমার কিশোর পত্রিকা কেনা বন্ধ হয়ে গেল। দু তিনটা বই কিনবার পরেই প্রত্যেক মাসে যে কিনবো সেই জিনিসটা, পারমিশনটা আর গ্রান্টেড ছিল না। বাট মাঝে মাঝে তারপরও পেতাম, মানে 3-4 মাস গ্যাপের পর
পঞ্চম মাসে গিয়ে হয়তো যে সংখ্যাটা বের হয়েছে সেটা হয়তো কেনার পারমিশন পেতাম। এইভাবে একটা সংখ্যা আমার হাতে আসে, সেটার মধ্যে আমি নোভা ব্যান্ডের একটা সাক্ষাতের পেয়ে যাই। কিশোর পত্রিকার মধ্যে আসলে বাড়তি আনন্দের ব্যাপার ছিল আমাদের এটাই, ব্যান্ড পাগল ছেলে যারা, তাদের জন্য ব্যান্ডদের কিশোর উপযোগী করে ছোট্ট 2 পৃষ্ঠার ব্যান্ড নিয়ে, সেই সময় জনপ্রিয় ব্যান্ড যারা 80-র দশকের 90-র দশকের, তাদেরকে নিয়ে 2 পৃষ্ঠার লিখা দেওয়া হতো। ব্যান্ড শাখা, বা আমি টাইটেলটা ভুলে গেছি, একটা পৃষ্ঠা ছিল। তো সেই শাখাতে পর্যায়ক্রমে প্রথম দিকে সাডেন ব্যান্ডের কথা আসে, এরপর অবস্কিউর ব্যান্ডের কথা আসে, এবং এই ধারাবাহিকতায় ডিফারেন্ট টাচের কথাও আসেন, উইনিং ব্যান্ডের কথাও আসে, এবং এক সময় আমি যে সংখ্যাটা কিনেছিলাম সেটার মধ্যে নোভা ব্যান্ডকে পাই। এবং এই সংখ্যাটা পড়ে আমি আসলে তখন জানতে পারি যে নোভা ব্যান্ডের যে প্রথম অ্যালবামের লাইন আপটা সেটি আসলে ভেঙে গিয়েছে। এটাও জানতে পারি, ফজল ভাইয়ের ব্যক্তিগত অনেক কথাবার্তা জানতে পারি, এবং এইখানে আরও একটা নতুন জিনিস আমি জানতে পারি সঙ্গীত ভূপেন হাজারিকা নিয়ে। সরি, বলতে একটু ভুল হয়েছে, মাফ করবেন। সঙ্গীত শিল্পী, জীবনমুখী সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা, উনি আসলে 84-85-র দিকে বাংলাদেশে একটা সঙ্গীতানুষ্ঠানে এসে পারফর্ম করেছিলেন। খুব সুন্দর, উনার ধারায়, উনার জীবনমুখী ধারায় উনি কিছু গান পারফর্ম করেছিলেন এরশাদ সরকারের আমলে, এবং এই অনুষ্ঠানটা খুব জনপ্রিয় হয়। এবং ফজল ভাইও সম্ভবত এই ভূপেন হাজারিকার লাইভ, এই যে টেলিভিশন কনসার্টটা, এইটা দ্বারা প্রভাবিত ছিলেন। এবং উনি নিজেই বলেছেন ভূপেন হাজারিকার গান উনি প্রচুর শুনতেন এবং গাইতেনও ব্যক্তিগতভাবে। তো এই কিশোর পত্রিকা পড়ে আমি তখন আসলে ফজল ভাই এর সিঙ্গিং টাইপ, ওনার লিরিকের টাইপ, সব কিছুর মধ্যে যে সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার একটা প্রভাব রয়েছে এই ব্যাপারটা জানতে পারি। এবং সেইভাবে তখন আমি রিকল করতে পারি যে তাহলে এই যে মানুষ যদি, এই গানটা আসলে এই জন্যই এইরকম। সো লিরিকের আলোচনা তো গেল, এইবার মিউজিকের জায়গাটিতে আসি। এটা তো ময় ভাইয়ের খুব স্পিডি একটা ড্রামিং দিয়ে একটা ব্রেক থ্রু টাইপ রোলিং, টার্মসটা একজন ড্রামার ভালো বলতে পারবে, আমি তো ড্রামবাদক নই, আমার ভাষায় আমি যেটুকু বুঝি ব্রেকিং থ্রু টাইপ রোলিং, ভেঙে ভেঙে একটা রোলিং বিল্ড আপ হয় উপরের দিকে, এবং এইটার সাথে একটা স্পিডি ফিঙ্গারিং, ডিস্টরশন ফিঙ্গারিং গিটারের দিয়ে গানটা খুব ওয়েস্টার্নাইজড রকের আবহে গানটা শুরু হয়। একটা হামিং থাকে ফজল ভাইয়ের কণ্ঠে, এবং গানের লিরিকটা এরপর শুরু হয়, মানুষ যদি সব মানুষ হতো, এই ভুবনে কেউ কি ব্যাকুল হতো, নদী কি বয়ে যেত নীরব হয়ে, আকাশ মিশে যেথা সাগর ছুঁয়ে। তো এইভাবে গানের মুখটা শুরু হয়। তো এই জায়গাটায় টল বিশ্বাস ভাই নিয়ে, কিবোর্ডিস্ট টল বিশ্বাস ভাই নিয়ে আমার একটু কিছু বলবার আছে। ওই যে সবুজ শ্যামল স্বপ্নপুরী এ ভুবনটা, এই জায়গাটাতে আমার মনে হয় টল ভাইয়ের আরেকটু বেশি কিছু করার ছিল, উনি করতে পারতেন। এই জায়গাটায় একটু ভালো অর্নামেন্টেশন বা একটু ভালো কিবোর্ডের কর্ড, এই জায়গাটাতে উনি কর্ড পাঞ্চ করেছেন, বা পিয়ানো জাতীয় খুব হালকা কিছু একটা বাজিয়েছেন, মানে জিনিসটা ম্লান। এই জায়গাটায় তেমন কিবোর্ডিস্ট হিসেবে ব্রাইট একজন কিবোর্ডিস্ট হিসেবে উনি চমকে উঠতে পারেননি, কিন্তু এইখানটাতে ওনার চমকে ওঠা উচিত ছিল। উনি যেই মাপের কিবোর্ডিস্ট, এখানে চমকদার কিছু একটা ওনার বাজানো উচিত ছিল। এইটা আমি একটু সমালোচনা করব এই গানের। এইটা ছাড়া বাকি সব কিছু গিটার বেসিস গান, যেহেতু তালাতের তো খুব লোভের জায়গা, পছন্দের জায়গা। মেতে রবে মানুষের জন্য, মানুষ নামেই হবে ধন্য, এই লিরিকটার পর একটা লম্বা রক গিটার সলো, টোনটা কি ডিআইএসটি নাকি ব্লুজ ড্রাইভ, এটা আমার কনফিউশন রয়েছে, সরি। আমি দেখিনি যেহেতু স্টুডিওতে, তো আর আমি তখন উপস্থিত ছিলাম না। দুটোর একটা হয়তো বাজিয়েছে ফজল ভাই, এবং সুন্দর বাজানো গানটার যে বিদ্রোহ, যে প্রতিবাদ, পুরোটাই উনি গিটার সোলোর মধ্যে নোট টু নোট জিনিসটা এনেছেন। এবং
এই গিটার সোলোর পরে একটা পিয়ানো ওয়ার্ক শোনা যায় টলো বিশ্বাস ভাইয়ার। পিয়ানো ওয়ার্কটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, পিয়ানো ওয়ার্কটা লিরিকের সাথে গিয়েছে, গানটার সাথে গিয়েছে, এক অপ্রাসঙ্গিক মনে হয়নি, গানের লিরিকের যে গাম্ভীর্য সেটার সাথে পিয়ানো ওয়ার্কটা গিয়েছে। তো তারপরে অন্তরাগুলো আসতে থাকে এবং প্রথম অন্তরার পরে যে গিটার সোলোটা আর কি দুটা জায়গায় আছে এই গানটার, দুটা জায়গাতে ডোপেল গ্যাঙ্গার। আসলে ফজল ভাই সেকেন্ড ভার্সে নতুন কিছু বাজাননি, এটা সময়ের অভাবে কি না, কারণ গিটার সোলো কম্পোজ করাটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা তো কবিতা লেখার মতো ব্যাপারটা, বা উপন্যাস লেখার মতোই। আমরা যদি 1 মিনিটের একটা গিটার সলো বা 1.5 মিনিটের একটা গিটার সলো যে শুনি, এটার পেছনে কিন্তু লম্বা সময়ের একটা ইতিহাস থাকে, একটা ইনভেস্টমেন্ট থাকে। একটা মিউজিশিয়ান অনেক সময় আসলে চিন্তায় পড়ে যায় এইটুকু সময়ের মধ্যে কি বাজাবো, কোন জিনিসটা, কোন আবহটা, কোন স্কেলটা আসলে আমি চুজ করব, সেটা কোয়ালিটিফুল হবে কি না। প্রথম যেটা বাজিয়েছি দ্বিতীয়তে নতুন কিছু করতে গিয়ে প্রথমটার কোয়ালিটি কি মার খেয়ে যাবে কি না, না আপগ্রেড হবে, এটা চিন্তা ভাবনা করে আসলে স্টুডিওতে টেক দেওয়ার ব্যাপার থাকে। অনেক সময় হয় কি মিউজিশিয়ানদের উপর চাপ থাকে, বাসা থেকে গিটার সোলো তৈরি করার সেই সময়টা অনেকে পান না। স্টুডিও শিফট, টাকা পয়সার ব্যাপার, সময় স্বল্পতা, জীবনের অন্যরকম প্যারা ব্যস্ততা সব মিলিয়ে একটা রকার বা একটা গিটারিস্ট অনেক সময় চিন্তা করেন, আচ্ছা গানটা আজকে রেকর্ডিং হবে, স্টুডিওতেই গিয়ে যা পারি বাজিয়ে দেব। এটা সমাজ ও পরিবেশের চাপে একটা গিটারিস্টের এই জিনিসটা হয়ে থাকে, এটা ফাঁকিবাজির জন্য কেউ করেন না। তো আমি জানি না, জাস্ট আইডিয়া করছি এইরকম কিনা, কারণ এই গানটাতে ডোপেল গ্যাঙ্গার গিটার সোলো না করে সেকেন্ড ভার্সে আমি মনে করি যদি যথেষ্ট পরিমাণে সময় পেতেন ফজল ভাই, হয়তো আরও ভালো কিছু বাজাতেন। অ্যাজ এ লিড গিটারিস্ট ফজল ভাইয়ের পক্ষে ওইটাই স্বাভাবিক যে সব জায়গাতে ডোপেল গ্যাঙ্গার না বাজানো। তো আমি ডোপেল গ্যাঙ্গার সাধারণত একটা গিটারিস্ট তখনই করেন, গিটারিস্টার মান যদি নিচু থাকে বা কম অভিজ্ঞ গিটারিস্ট হন বা ক্রিয়েটিভিটির জায়গাতে যথেষ্ট দক্ষ নন, এই ধরনের গিটারিস্ট বা শিক্ষানবিশ গিটারিস্ট যারা থাকেন, যেমন তালাত রহমানের কথাই বলি না কেন, আমিও সেই ধরনেরই শিক্ষানবিশ লিড গিটারিস্ট। তো শিক্ষানবিশ লিড গিটারিস্টরা সাধারণত ডোপেল গ্যাঙ্গারের আশ্রয়টা নেন, যে একটা গিটার সোলো বাজিয়ে সেটাই নেক্সট টাইম আবার সেমটাই বাজিয়ে দেবো, বেশি ঝামেলা যাবার দরকার নেই, কারণ আমার ক্রিয়েটিভিটি অত বিল্ড আপ করেনি, এখন পর্যন্ত অত বড় গিটারিস্ট হয়নি। কিন্তু ফজল ভাইকে আমি কখনোই ওই রকম গিটারিস্ট মনে করতে চাই না। ওই সময়ের পরিপ্রেক্ষিতে উনি যথেষ্ট এক্সপেরিয়েন্সড একজন লিড গিটারিস্ট, কিন্তু আমি বলবো ওই সময় স্বল্পতা, স্টুডিওর শিফট নিয়ে যে কথাটা আপনাদের সাথে বললাম, ওইটাই ব্যাপারটা হয়েছে। তো গানটার শেষের দিকে সুন্দর কোরাস রয়েছে, আমরা সবাই মানুষ হব, মানুষ নামেই মোরা ধন্য রব, এবং এভাবেই গানটা ফেড আউট হয়ে শেষ হয়ে যায়। আর রোলিংগুলো খুব চমৎকার এই গানটার, প্রত্যেকটা জায়গায় ময় ভাইয়া যে রোলিংগুলো বাজিয়েছেন, বেস গিটারিস্ট হিসেবে ভালো ভাইয়ার বেজের কাজ। যদিও রেকর্ডিং তো এত উন্নত মানের সেই সময় ছিল না, বেস গিটারের ওইভাবে বেস গিটারটা খুব বেশি চমকে উঠতে পারেনি ট্র্যাকগুলোতে, এটা আমি লিসেনার হিসেবে স্বীকার করব। ওভাবে বেস গিটারের জায়গাগুলো আজকালকার রেকর্ডিংয়ে যেমন বেস গিটারিস্টও তার স্বপ্রতিভায় চমকে ওঠেন একটা ট্র্যাকের বিভিন্ন জায়গায়, কিন্তু ওই সময় হয়তো সেটা চমকে উঠতে পারেননি বা রেকর্ডিং পর্যন্ত সেইটা আসেনি, টেকনোলজিক্যাল দুর্বলতার কারণে, রেকর্ডিং ধারণ করবার মেশিনের দুর্বলতার কারণে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো আর বাকি সব ওভারঅল ঠিক আছে। এবং এইটা এমন একটা ট্র্যাকের গল্প আপনাদের সাথে আজকে বললাম যেটা আমি সবচেয়ে বেশি শুনতাম নোভা ব্যান্ডের ওই আহ্বান অ্যালবামে। যেই গানগুলো আমি মানে ট্র্যাকে আসলে স্কিন টাচ করে তো আর যাবার ওভাবে উপায় নেই, তখন ওই ফরওয়ার্ড বাটন দিয়ে দিয়ে যেতে হতো একটা গানের ঘাড়ের উপর, তারপর শুনতে হতো, সবাই ওইভাবেই শুনতো, শুধু আমি না। তো ওইভাবে যেই গানগুলোতে আমি বেশি ক্লিক করতাম বা বেশি টাচ করে করে শুনতাম, তার মধ্যে অন্যতম এই মানুষ যদি গানটা। সো
মাই লিসেনার্স, কেমন লাগলো? এইটাই ছিল আজকের ওল্ড রকার রিভিউর নতুন এপিসোডে, মানুষ যদি গানের গল্প। সো আজকের মতো তো গল্প তাহলে শেষ হয়ে গেল। নেক্সট যে গানগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ শীঘ্রই ফিরবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন। আর এই গানটা আমি অবধারিতভাবে আমার ডেসক্রিপশন বক্সে কপি পেস্ট করে দেব। গানটা শুনুন। বাই।